আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবার উপরে শান্তি বর্ষিত হোক। যারা তোমরা এই মুহূর্তে এই ভিডিওটা দেখা শুরু করেছো, অসীম ধারা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় এবং তার আগে অসমতা পড়ে আসার পরে এই অধ্যায়টাতে আমাদেরকে একটু ধারা নিয়ে পড়াশোনা করতে হবে। অসীম ধারা, অসীম গুণোত্তর ধারা, এই অধ্যায়টার যেহেতু এটা সৃজনশীল সমাধানের টিউটোরিয়াল, সুতরাং আমি আশা করছি যে তোমরা এর আগে কিছু বেসিক এবং এই চ্যাপ্টারের অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সামেশন নির্ণয় করতে হয় বা সমষ্টি নির্ণয় করতে হয়, অসীমতক সমষ্টি থাকে কিনা বা কি শর্ত আরোপ করলে সেদি অসীমতক সমষ্টি থাকবে, কেন থাকবে, গুণোত্তর ধারার ক্ষেত্রে বা ধারার ক্ষেত্রে যে বিভাজনগুলো আছে, যে একটা হচ্ছে সসীম ধারা বা শান্ত ধারা, আর একটা হচ্ছে অসীম ধারা। তো অসীম ধারার ক্ষেত্রে যখন অসীম গুণোত্তর ধারা হয় সেই ধারাগুলোকে কিভাবে চেনা যায় এবং এগুলা করে আমাদের নিজের জীবনে লাভ কী। সো এই যে কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টের উপর ভিত্তি করে আজকে আলাপ করব। সৃজনশীল সমাধানে আমি চেষ্টা করব যে তোমাদের এর আগে আমি এই বেসিক ক্লাসের আগেই সৃজনশীল সমাধানটা করানোর চেষ্টা করছি, যেন তোমাদের যারা এই মুহূর্তে পরীক্ষার্থী বা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটু সুবিধা হয়। তো আমি একটু চাইবো যে তোমরা যখনই একটা চ্যাপ্টার পড়া শুরু করো তখন এই অধ্যায়টার যেই মূল কনসেপ্ট, এই কনসেপ্টটাকে একটু চোখ বন্ধ করে ফিল করতে পারতে হবে। ফিল করতে পারলেই আমার মনে হয় যে একটা সহজ সমাধানের দিকে আমরা যাইতে পারবো। যেমন আমরা একটা অসীম ধারায় যখন আমরা চিন্তা করি যে এইটার আচ্ছা ধারা তো দুই ধরনের, একটা সসীম আর একটা অসীম। তো অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না, এইটার কিছু শর্ত আছে। এই শর্তগুলোকে দেখে বুঝে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি তোমাদের সবার জন্য, যেন একটু আসলে পরে আমি স্টার্ট করতে পারি। আর তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে পড়া শুরু করেছো, তোমরা এইটা মাথায় রাখো যেন একটা চ্যাপ্টারকে ভালো মতো বোঝার জন্য যে প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনটা তোমরা একটু নিবা। আমি একটু দেখে নিই ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো। একটু 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 সময় নিয়ে নিচ্ছি আমি। থাকবে না, হ্যাঁ এইটার কিছু আচ্ছা, জাস্ট আ মিনিট। ওকে, হোপফুলি এখন ক্লিয়ারলি দেখা যাওয়ার কথা। হ্যাঁ, এবার আমার কথাও তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না? ফাইন, ওকে। আংশিক সমষ্টি কি? রফিউল হক নওফেল, আজকে পরীক্ষা হবে। হ্যাঁ, আংশিক সমষ্টিটা আমি বলছি একটু। অসীমতক সমষ্টি আর আংশিক সমষ্টির মধ্যে বিষয়টা হচ্ছে যে একটা ধারা যখন চলতে থাকে, যেমন মনে করো আমি বললাম যে 1 + 3 + 5 + 7 + 9 + ডট 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 ডট, এই ধারাটা আসলে কি ধারা? মনে করো এই ধারাটা যদি চলতেই থাকে এটা আর কখনো শেষ হবে না। আমি যখন দেখব যে এখানে একটা ধারা আছে, তো আমি ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এবং পঞ্চম পদ দিকে তাকায় দেখতেছি যে এই পদের দুইটার যে অন্তর আর এই দুইটা পদের যে অন্তর, মানে 3 - 1 হচ্ছে 2, 5 - 3 হচ্ছে 2, 7 - 5 হচ্ছে 2, 9 - 7 2। তার মানে প্রতি ক্ষেত্রে এদের পদের যেই অন্তর অর্থাৎ বিয়োগফল এটা সমান। তখন আমরা এটাকে কি বলি? আমরা এটাকে সমান্তর ধারা বলি। সমান্তর ধারা কেন? কারণ এই সমান্তর শব্দটার মধ্যে সম আর অন্তর শব্দটা লুকিয়ে আছে। তা আমরা জানি যে সমান বিয়োগফল সম্পর্কিত যে ধারাটা, এটাই হচ্ছে সমান্তর ধারা। এখন আমি যদি বলি যে এই ধারাটার 20টি পদের সমষ্টি কত, এই ধারাটার 20টা পদের সমষ্টি কত? তো এখন হ্যাঁ, না না না, একটু মাথায় রাখতে হবে এখানে। আমি 2 7 2 7 2 7-এর সাধারণ পদ কীভাবে, 1 মিনিট অংশ দ্বারা আমি সাধারণ পদ বের করার বুদ্ধিটা বলছি।
আমি একটা ভিডিওতে কতটুকু আলাপ করতে পারবো আমি জানি না, তারপর আমি একটু বলে দিচ্ছি। এটা আমার সমান্তর ধারা, এবং সমান্তর ধারার ক্ষেত্রে ওই যে সূত্রটা আমরা জানি যে n/2, হ্যাঁ, তারপরে হচ্ছে n-1 × d। তো এটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি একদম ক্লিয়ারলি অসীম ধারায় চলে যেতে, এবং অসীম ধারার যেই অসীমতক সমষ্টি এটা আমি আগে একটু আলাপ করিনি। এবং এখানে একটা মূল বিষয় হচ্ছে যে অনেকগুলা বোর্ডের কোয়েশ্চেনের দিক তাকালে দেখা যায় অলমোস্ট সব জায়গায় একই প্রশ্ন আসছে যে এক্সের উপরে কি শর্ত আরোপ করলে এটা অসীমতক সমষ্টি থাকবে, এই হচ্ছে কথা। তো এখন প্রশ্নটা হচ্ছে, আমি আজকে রাতে এই অধ্যায়টার উপর একটা বেসিক ক্লাস দিব। তার আগে আমি একটু মনে করাই দিচ্ছি, যেমন ধরো তোমাদের সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে যে অসীমতক সমষ্টি এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে যে অসীমতক সমষ্টি থাকবে, এটার শর্ত আছে। শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে থাকবে এটার যে শর্ত, এই শর্ত নাম্বার 1, এইটা অবশ্যই গুণোত্তর ধারা হতে হবে। কি হইতে হবে? গুণোত্তর ধারা। এবং এদের যে সাধারণ অনুপাত, এটা খুব সোজা একটা জিনিস যে গুণোত্তর ধারার একটা সাধারণ অনুপাত থাকে। তো আমি যদি এখন বলি যে সাধারণ অনুপাত বা একটা রেশিও থাকে, রেশিও, তো এই সাধারণ অনুপাতটা, এই সাধারণ অনুপাতের যে মডুলাস আর, এইটা অবশ্যই 1-এর কম হইতে হবে। এখন এইটার মানে কি এটা আগে একটু বোঝার দরকার আছে। মডুলাস আর মানে বোঝায় যে এটা একটা ধনাত্মক মান, মানে এটা অঋণাত্মক। কেন? যখন আমরা বলি যে মডুলাস অফ এক্স, এটা যে পরম মান আমরা বলি, মানে কি এই মডুলাস অফ এক্স অবশ্যই এক্স হবে, ধনাত্মক এক্স হবে যখন এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। হ্যাঁ, আবার এই মডুলাস অফ এক্স এটা মান -x যখন এক্স ইজ লেস দেন 0। এটার মানেটা একটু বুঝতে হবে। এটার মানে হচ্ছে যে এই যে মডুলাসের ভিতরে যেই মানটা, এই এক্সের মানটা ঋণাত্মক হইতে পারে, এক্সের মানটা ধনাত্মকও হইতে পারে। এক্সের মান ঋণাত্মক হবে তখনই যখন সেই মানটা 0-র চাইতে ছোট, মানে লেস দেন 0। আরেকটা হচ্ছে এক্সের মানটা যখন 0-র চাইতে বড় অথবা 0, সেটা হচ্ছে ধনাত্মক মান। এখন আমরা যখন বলি যে মডুলাস অফ 7 ইজ ইকুয়াল টু 7, তার মানে 7 ইজ ডেফিনেটলি গ্রেটার দ্যান 0। এইটার ইকুয়াল টু -7 তখনই হবে যখন -7 লেস দেন 0। এখন ঘটনা হচ্ছে আমরা যখন -7টা লিখি, এটার মানে হচ্ছে এই যে মাইনাস, এই এক্সের মানটাই হচ্ছে মাইনাস, তখন আমরা লিখি হচ্ছে -7 দ্যাট ইজ 7। অর্থাৎ মডুলাসের ভিতরে আমরা যাই চিন্তা করতেছি কেন, এইটার মানটা সবসময় অঋণাত্মক হয়। তার মানে এই যে অনুপাত, এই অনুপাতটা যখন 1-এর কম হবে তখনই এইটার অসীমতক সমষ্টি থাকবে। কারণ 1-এর কম হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে এটা 0-এর কাতারে পড়ে যাবে। যখন 0-এর কাতারে পড়বে তখনই এটার সমষ্টি নির্ণয় করা সম্ভব। এইটাকে আমরা কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে যে এই আর এর মান -1-এর চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট। আরও ক্লিয়ারলি বলবা যে আর অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ হবে। প্রকৃত ভগ্নাংশ মানে, প্রকৃত ভগ্নাংশ মানে কি? মনে করো যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, ধরো যে 3/5, এটা একটা প্রকৃত ভগ্নাংশ এবং এই মানটা অবশ্যই 1-এর ছোট। তো প্রকৃত ভগ্নাংশ হলেই যখন একটা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত একটা প্রকৃত ভগ্নাংশ হবে, তখনই সেটার একটা অসীমতক সমষ্টি থাকবে। 1 মিনিট, তোমরা যারা একটু কষ্ট করে এক মিনিট দয়া করে একটু করে মাথায় রাখো যে তোমাদের কিন্তু কয়দিন পর পরীক্ষা। আমি চেষ্টা করতেছি একটা ক্লাসে মোটামুটিভাবে যতটুকু আলাপ করে দেওয়ার সেটা করে দিতে। এই যে আর, এটা একটা প্রকৃত ভগ্নাংশ হইলেই কেবলমাত্র আমার ধারার অসীমতক সমষ্টি থাকবে, যদি সেটা গুণোত্তর ধারা হয়। তো এখন তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, মনে করো এরকম একটা দেখলা কোথাও যে ধারার অবস্থাটা হচ্ছে এরকম যে 3 + 6 + 12,
আমরা যদি এত সোজাগুলো দেয় না, ধরো যে এরকম একটা থাকলো যে 3 + 6 + 12 + 24 ডট 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 ডট। আচ্ছা, এই ধারাটার কি অবস্থা? এই ধারাটার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা যদি 6 দিয়ে, মানে হচ্ছে এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমার প্রথম পদ, তো এখানে আমার প্রথম পদ এর মান হচ্ছে 3, আর আমার সাধারণ অনুপাত যেটা 6 আছে, এই 6কে যখন আমি 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব, তখন আমার যে অনুপাতটা আসবে এটা আমার সাধারণ অনুপাত। তো এই সাধারণ অনুপাতের মান কত? 2। মানে এটা কেমন করে বের করা যায়? আমি হিসাব করব যে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। অথবা আমি এটা চিন্তা করতে পারি যে প্রথম পদকে কত দিয়ে গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে, দ্বিতীয় পদকে কত দিয়ে গুণ করলে তৃতীয় পদ পাওয়া যাবে, তাকে কত দিয়ে গুণ করলে তৃতীয় পদ চতুর্থ পদ পাওয়া যাবে, সবসময় 2। যেহেতু এইটার মান 1-এর চাইতে বেশি, সুতরাং এই সকল ধারার কখনোই অসীমতক সমষ্টি পাওয়া যাবে না। কারণ এটা তো যাইতে যাইতে কোন পর্যায়ে যাবে, বিলিয়ন, ট্রিলিয়ন, কয়েক হাজার কোটি, ট্রিলিয়ন, তার শেষ নাই। তার মানে এইসব ধারার কোনো অসীমতক সমষ্টি পাওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে কখন পাওয়া যাইত? যদি এমন হয় যে এই অনুপাতটাকে আমি যদি এইভাবে লিখতাম যে স্যার মনে করেন 1 + ½ + 1/4 + 1/8 ডট ডট ডট। এখন এই ধারাটার অসীমতক সমষ্টি পাওয়া যাবে? হ্যাঁ, চিন্তা করে দেখি। যে আমরা জানি প্রদত্ত ধারাটি এরকম, তাহলে প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত, আর এই যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, অর্থাৎ আমি যদি হাফকে 1 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল সবসময় হাফই আসবে। অথবা আমি 1কে কি দিয়ে গুণ করলে হাফ পাবো? হাফ দিয়ে। হাফকে হাফ দিয়ে গুণ করলে 1/4 পাবো। এই যে হাফ, তখন আমরা লিখে দিব যে এই যে আর, মডুলাস অফ আর, এটা হচ্ছে 1-এর কম, অর্থাৎ এই যে হাফ মানটা এইটা -1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। তার মানে এখানে আমি বলবো এটার একটা অসীমতক সমষ্টি থাকবে। তো অসীমতক সমষ্টি বের করার নিয়ম কি? আমরা জানি অসীমতক সমষ্টি বের করার নিয়ম হচ্ছে S∞, অর্থাৎ সামেশন অফ ইনফিনিট ইকুয়ালস টু এই যে a ডিভাইডেড বাই, মাথা রাখতে হবে 1 - r। এই জিনিসটাই হচ্ছে একটা সিম্পল ব্যাপার। এই জিনিসটা হচ্ছে একটা সিম্পল ব্যাপার। আমি বের করে দিচ্ছি, তোমরা যে লিখতেছো না যে 5 + 55 + 5 55, এই সবগুলো একই রকম। একটা পারলে বাকি সব পারা যাবে, চিন্তার কোনো কারণ নেই, একেবারে কারণ নেই। আমি আসতেছি। এইটার মান হচ্ছে এরকম। তাহলে এর মান কত? এর মান হচ্ছে আমার প্রথম পদ হচ্ছে 1, আর আমার এই যে সাধারণ অনুপাত যেটা, এটা হচ্ছে হাফ। তার মানে এই যে হাফ, তার মানে 1 - হাফ মানে হাফ। তাহলে আমি জানি এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ, তার মানে এটা হচ্ছে 2। তার মানে এই ধারার অসীমতক সমষ্টির মান হচ্ছে 2, এতে কোনো সন্দেহ নেই। এই ধারার অসীমতক সমষ্টির মান হচ্ছে 2, মন থাকবে? আচ্ছা, এবার একটা অঙ্ক দেখাই। ধরো এইগুলো তো বাচ্চাদের পড়াশোনা, এগুলো তোমরা পারো, এগুলো সবই পারার কথা। ধরো যে পরীক্ষায় স্যার ক্রিটিক্যাল, টিপিক্যাল, ডেঞ্জারাস কি আসতে পারে। এখন কোনটা যে ডেঞ্জারাস তার তো আসলে নির্ভর করবে তোমার নিজস্ব পারার উপরে। যেমন ধরো একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই। ধরো 1 ডিভাইডেড বাই 3x + 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3x + 1 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3x + 1 হোল কিউব। তোমরা বিভিন্ন টেস্ট পেপার ঘুরলে দেখছো যে এই ধরনের কিছু আছে, এবং এইগুলা দিয়া তারা একটা বলে যে প্লাস ডট ডট ডট, এটা একটা অনন্ত গুণোত্তর ধারা দিয়ে একটা সৃজনশীল করে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এক্সের মান কিছু একটা দেয়, যে x = 1 হলে, x = 2 হলে সাধারণ অনুপাত নির্ণয় করো। এখন তোমরাই আমারে বলো, এরকম একটা অনন্ত গুণোত্তর ধারা যদি তোমাদেরকে দেয়, পারবা না? এবং আমার কথা হচ্ছে যদি অসীম ধারা থেকে প্রশ্ন আসে তোমাদের উত্তর দেওয়া উচিত। যদি প্রশ্ন আসে যে এখানে x এর মান 1 হলে, ধরো ক নম্বর প্রশ্ন, তখন আমরা লিখব প্রদত্ত ধারাটি এত, x = 1 হলে
এক্স ইকুয়াল টু 1 হলে প্রদত্ত ধারাটি হবে কি হবে? এই দেখো 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 প্লাস 1 হোল কিউব ডট ডট ডট। এখন কী হচ্ছে তাইলে? কি চেহারাটা কি হচ্ছে? এটা কত? 3 একে 3 আর একে 4, তার মানে এটা হচ্ছে 1/4 প্লাস এটা হচ্ছে 1/4 স্কোয়ার, এটা হচ্ছে 1/4 কিউব ডট ডট ডট। তার মানে এরপরে কী হবে বুঝতে পারতেছো? 1/4 টু দি পাওয়ার 4, 1/4 টু দি পাওয়ার 5। তাহলে আমি ধারা পাইলাম। এখন এই ধারাটার প্রথম পদ আর সাধারণ অনুপাত তোমাদের কাছে ক্লিয়ার, যে প্রথম পদ হচ্ছে 1/4, 1/4কে কী দিয়ে গুণ করলে 1/4 স্কোয়ার হবে? 1/4। এইটাকে কী দিয়ে গুণ করলে 1/4 কী হবে? 1/4। তার মানে এই ধারাটার প্রথম পদ a ইকুয়াল টু 1/4। আর তাহলে সাধারণ অনুপাত কত? কি জিজ্ঞেস করছে? সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। তো আমার তো সাধারণ অনুপাত বাইর করার সূত্রটা কি? আমি এটা আসলে সূত্র না, এটা একটা খুব সহজ জিনিস, যে সাধারণ অনুপাত হচ্ছে এই 1/4 স্কোয়ার ডিভাইডেড বাই 1/4। তার মানে আমি কি লিখব? আমি লিখব হচ্ছে 1/4 স্কোয়ার বাই 4/1। তার মানে কাটাকাটি করলে থাকতেছে 1/4। অর্থাৎ আমি 1/4কে কী দিয়ে গুণ করলে পরেরটা পাবো, সেটাই আমার সাধারণ অনুপাত। তার মানে সৃজনশীল পরীক্ষায় অনেক বোর্ডে এই ধরনের একটা উদ্দীপক দিয়ে দেয় যেখানে এক্স থাকে, তারপর বলে যে এটা সাধারণ অনুপাত বের করো। আবার অনেক ক্ষেত্রে সাধারণ পদ বের করতে বলে। এই সাধারণ পদের ব্যাখ্যাটা আবার একটু অন্যরকম। সেক্ষেত্রে আমাকে ধারা দেখে বুঝতে হবে যে আমি কিভাবে পদ নির্ণয় করবো। আমি সে অঙ্কটা করাই দিব, দাঁড়াও। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, সাধারণ পদ নিয়ে টেনশনের কারণ নেই, এটার জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল দিব। এখানে আগে একটু দেখো, এইখানে দেখো এই যে ক নম্বরে যখন এরকম একটা প্রশ্ন দিবে, এরপর হচ্ছে খ নম্বরে একটা প্রশ্ন দিবে যে এই ওই যে সংখ্যা দিয়ে, যে দেখো এরকম একটা সংখ্যা দিল যে 3 + 33 + 333 প্লাস ডট 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 ডট। যদি এরকম হয় তাহলে বলবে এই ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তোমাদের মনে আছে তোমরা এটা করছিলা? তোমাদের উচ্চতর গণিতের যে অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টও তোমরা করছিলা। মনে করা দেখো তো কি করতে হয়। তাহলে আমরা কি বলবো? যে এত। তো আমরা যখন বলবো, এখানে বলছে যে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, তো আমি লিখবো যে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি SN = এত, বা আমি এখানে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি S = প্লাস আমি এখানে লিখব n-তম পদ। তো এইটার আমার এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তো এখানে যদি 5 + 55 + 555 + 5555 যাই দিক, 7 দিয়ে দিক, যাই দিক, আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এটাকে আগে মানে গুণোত্তর ধারায় প্রকাশ করব। তো এই অঙ্কগুলো তোমরা পারো। এই সবগুলো থেকে আমি কি কমন নিতে পারি? 3। তাহলে 3 কমন নিলে আমি এখানে পাবো 1 + 11 + 111 প্লাস ডট 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 প্লাস n-তম পদ। তোমরা জানো এরপর আমি কি করব? তো এখন আমি এটাকে কি করব? সবগুলোকে 9 দিয়ে গুণ করে দিব। তো 9 দিয়ে গুণ করলে এইটাকে আমার 9 দিয়ে ভাগ করতে হবে। তখন আমি কি লিখি? 9 + 99 + 999 প্লাস n-তম পদ। এরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে, পারবা না তোমরা? এই যে ইজাজ আহমেদ করে দিছে 1 + -1 হোল টু দি পাওয়ার n+1/2। দেখো এখন এইখানে কি হবে? এই যে 3/9, তখন আমি এগুলাকে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 9কে লিখি 10 - 1, এই 99কে লিখি 100 - 1, আর এইটাকে লিখি 1000 - 1 প্লাস ডট 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 n-তম পদ। এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই তো লিখি। এরপরে কি লিখবো? এরপরের লাইনটাও তোমরা জানো যে এই 3/9 মানে হচ্ছে 1/3, 3/9 মানে তো 1/3, তাহলে এটা হচ্ছে 1/3।
তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 প্লাস n-তম পদ, এই হলো একটা। এরপরে প্লাস এই যে বাকি যেগুলো আছে, এই বাকি যেগুলো আছে এই -1 হিসাব করলে লাস্টে গিয়ে থাকবে -n, অর্থাৎ এইখানে প্রত্যেকটার সাথে কিন্তু মাইনাস, সুতরাং এইখানে থাকবে হচ্ছে -n। মানে -1 শুরু করে যদি n-তম পদ পর্যন্ত আমি যাই তাহলে আমার -n থাকবে। এখন তুমি তাকায় দেখো, এটা একটা গুণোত্তর ধারা হয়েছে। তো এই যে গুণোত্তর ধারার এটা হচ্ছে প্রথম পদ, 100/10 মানে 10, 1000/100 মানে 10, তার মানে এটার সাধারণ অনুপাত হচ্ছে 10। আর সাধারণ অনুপাত আর এটা হচ্ছে 10 হুইচ ইজ গ্রেটার দেন 1। তখন আমরা এই গুণোত্তর ধারার সমষ্টি সূত্র কি লিখি? আমরা লিখি a r⁴n-1 ডিভাইডেড বাই r-1। এটা আমাদের সূত্র না, সমষ্টির সূত্র। তো আমরা তাই লিখব। আমাদের যে সূত্র আছে যে a × r⁴n-1 ডিভাইডেড বাই r-1, তাই লিখব, এখানে তাই লিখব, অঙ্ক শেষ। তার মানে এখানে থাকতেছে হচ্ছে 1/3। তাহলে এই যে ডট, ওই যে a সাধারণ মানে প্রথম পদ, এটা হচ্ছে এই যে 10 ইন্টু ওই যে r⁴n, তো সাধারণ অনুপাতটাও কিন্তু 10, তাহলে এটা হচ্ছে 10⁻n-1, নিচে হচ্ছে 10-1, কারণ এই যে r এই সাধারণ অনুপাত হচ্ছে 10। তো এখন এই ব্রেকেট দিয়া এই যে -n, এটা মনে রাখতে হবে, এই নিচেরটা এটা মনে রাখতে হবে। তো এখন এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে এই যে 1/3, এই যে নিচে মনে মনে একটা 9 আছে না, 10-1 মানে তো 9, তাহলে 9 আর উপরে হচ্ছে 10, তাহলে 10 আর 1 গুণ করলে হবে 10, এই যে 9 আর 3 গুণ করলে হচ্ছে 27। তো এইখানে থাকতেছে 10⁻n-1, আর এই যে মাইনাসের সাথে এই যে nটা গুণ আছে, এটা হবে এখন n/3। তো এই হইল আমার n-তম পদের সমষ্টি। এই অঙ্কগুলাতে তোমরা আমারে বলো, এখন এখানে যা আসুক, যদি 5 দিয়ে আসে, 7 দিয়ে আসে, 8 দিয়ে আসে, 2 দিয়ে আসে, পারবো না? আমি কিন্তু অনেক শর্টকাট করছি, তোমরা একটু ব্রড কাট করবা। আচ্ছা, এখন আমার কথাটা শোনো। এই জায়গাটায় যা দেখলা তা কি একটু কঠিন মনে হয়েছে? এখানে কঠিন মনে হয়েছে? আমার যদ্দূর মনে হয় তোমরা তো এগুলা মানে পারার কথা। গুণোত্তর ধারার ক্ষেত্রে মানে অসীম ধারার ক্ষেত্রে আমি আজকে তোমাদেরকে মোটামুটি 12 থেকে 14টা সৃজনশীলের ছবি দিয়েছি। এগুলা দেখা তোমার কাছে কি মনে হয়েছে? হ্যাঁ, সরল করার সময় বদমাস এই নিয়মটা প্রযোজ্য। যদি 9 দিয়ে আসে, আসলে এমডি হাসান হাবিব তানভীর, জিনিসটা যদি সব পারোই তাহলে তো আর সমস্যা নাই। যদি সব পারো তাহলে তো আর সমস্যা থাকার কথা না। কেউ একটা স্টুডেন্ট যদি সব পারে, এটা তো একটা খুব ভালো জিনিস। একটা স্টুডেন্টের তো সব পারার কথাই যদি সে ট্রাই করে। তো এই অঙ্কগুলা ইউজুয়ালি এটা কিন্তু সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। মানে এই অঙ্কগুলা কিন্তু অ্যাকচুয়ালি সমান্তর গুণোত্তর কোনো ধারায় পড়ে না। 33 - 3 যত, 333/33 তত না। আবার 33/3 যত, এইটা ডিভাইডেড বাই এইটাও তত না। তার মানে কি? তার মানে এই অঙ্কগুলা তোমাদের কাছে সহজ, এবং এই অঙ্কগুলা যদি পরীক্ষায় আসে, তবে চ্যালেঞ্জটা কি জানো? চ্যালেঞ্জ হচ্ছে পরীক্ষার হলে যখন এগুলো অঙ্কগুলো করবা, তখন কোনো জায়গায় যেন মানে লাস্ট লাইনে আসার আগে যেন এটা প্রবলেম না হয়ে যায়। এই যে লাস্ট লাইনে যখন আসবা তখন যেন ঝামেলা না হয় যে কোথায় যেন কী গুণ করতেছিলাম, ও এটা 1/3। অনেকে আছে ভুল করে ফেলে, এই যে 3/9 এটাকে 1/3 করে না, মানে লঘিষ্ঠকরণ করে না। এখানে ওরা লেখে হচ্ছে 30 / 90 বা 81,
তখন ওরা হিসাব করে এইখানে এসে লাস্টে, বাট তুমি দেখো শেষ পর্যন্ত এটাই হবে। তো এই যে সর্বশেষে আসা, এটা পরীক্ষার হলে তোমরা যেন ঠান্ডা মাথায় পারো, এই প্র্যাকটিসটা করবা, আর কিছু না, এই প্র্যাকটিসটা করবা। অনুক্রম আর ধারার মধ্যে শুধু পার্থক্যটা হচ্ছে অনুক্রম মানে কি। অনুক্রমের মানেটা হচ্ছে যে এটা একটা সিকোয়েন্স, যে আমি অনেকগুলো সংখ্যাকে এমনভাবে পরপর সাজিয়েছি যেন এরা একজন আরেকজনের সাথে একটা নির্দিষ্ট সম্পর্কে যুক্ত, এটাকে অনুক্রমও বলতেছি। এই অনুক্রমটাকে আমি যখন প্লাস আকারে, মানে পদগুলোর মাঝে প্লাস চিহ্ন আকারে বসাই দিব, তখন এটা ধারা হয়ে যাবে। এবং ধারার ক্ষেত্রে আমি কি পাচ্ছি, যদি ধারাটা কোনো পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে শেষ হয়, আমি এটাকে সসীম ধারা বলবো, শান্ত ধারা বলবো, ফিনিট সিরিজ বলবো। আর ধারাটা যদি শেষ নাই হয়, আর শেষই হচ্ছে না, এটা যাচ্ছে তো যাচ্ছে, তখন আমরা এটাকে অসীম ধারা বলি, ইনফিনিট সিরিজ বলি। এখন অসীম ধারার ক্ষেত্রে যেই কনসেপ্টটা আসছে, যে তাহলে এই অসীম ধারা কি শেষ হইতে পারে, মানে কোনো একটা পর্যায়ে গিয়া কি অসীম ধারাটা লাস্টে গিয়া শেষ হবে? হইতে পারে, যখন অনুপাতটা কমতে 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 মানে একের কম, ওইটাই তো হচ্ছে বিষয়টা, যে সাধারণ অনুপাতটা একের কম হইলে একটা পর্যায়ে গিয়া থামবে, একটা পর্যায়ে গিয়ে থামবে। আচ্ছা, আংশিক সমষ্টি বের করার নিয়ম তো আংশিক সমষ্টির ক্ষেত্রে ওই যে একই কথা, ওই যে এই হিসাব করবা, r⁻n-1 একটা তমপদ তো দিবে, যে 15তম পদের সমষ্টি, 20তম পদের সমষ্টি। যখন পদের সংখ্যা ফিক্সড করে দিবে, তখন তুমি সাধারণ পদ আর আংশিক সাধারণ প্রথম পদ আর সাধারণ অন্তর হিসাব করবা। তোমাকে যতটা পদের সমষ্টি বের করতে বলবে, যদি বলে 250 পদের সমষ্টি, তখন এই 250তম পদের সমষ্টির ক্ষেত্রে 250 - 1 হবে, এই যে r⁻n, n এর মান হবে 250। যদি তোমাকে 1250তম পদের সমষ্টি বের করতে বলে, তুমি করবা। সূত্র তো এক। এখন প্রশ্ন হচ্ছে, স্যার যদি পৌনঃপুনিক দিয়ে দেয়, মনে করো যদি পৌনঃপুনিকের চেহারাটা থাকে, তখন কি হবে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, অনেক ক্ষেত্রে যেটা হয়, তোমাদের বইয়ের মধ্যেও আছে, যে যদি গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা n তম পদের সমষ্টি বের করতে যাই, তখন আমরা লিখি r⁻n-1 ডিভাইডেড বাই r-1। কখন লিখি? যখন লিখি হচ্ছে r এর মান 1-এর চাইতে বড়, তাই তো লিখি। আবার আমরা এটাকেও লিখি যে Sn সেম জিনিস a⁻1 r-n 1 - r, এটা কখন লিখি? যখন r এর মান 1-এর চাইতে ছোট, এই তো। কিন্তু আসলে দুইটা একই সূত্র, দুইটা কিন্তু আলাদা সূত্র না, একই জিনিস। ওই তুমি যদি এখানে মাইনাস কমন নাও, মনে করো যে আমি এখানে মাইনাস কমন নিলাম, তা আমি যদি এখন এখানে এর আগে একটা মাইনাস দেই, তাহলে এটা ঘুরে যাবে, তখন এটা হবে r⁻n-1। তাহলে আমি যদি এখানেও মাইনাস দিয়ে গুণ করি, এটা হবে r-1। এই মাইনাসে মাইনাসে কাটা, তার মানে এইটাই হচ্ছে এইটা, একই জিনিস। সুতরাং আর এর মান 1-এর চাইতে বড় না ছোট, সেই কনসেপ্টটা আসে কেবলমাত্র আমি যখন অসীমতক সমষ্টি নির্ণয় করতে যাব, তা না হলে এই দুইটা একই সূত্র, এটা সেম জিনিস। একই জিনিস, বোঝা যাবে না? পারা যাবে না? যাবে। স্যার পৌনঃপুনিকের ক্ষেত্রে কি হবে? তুমি পৌনঃপুনিকের বিষয়টা তো আরও সোজা। মনে করো যদি পরীক্ষায় পৌনঃপুনিকের অঙ্ক আসে, যে তোমাদেরকে একটা পৌনঃপুনিকের ধারা দিয়ে দিল, এখন তোমরা আমাকে বলো, যদি মনে করো লিখলো যে 0.739, ধরো এই রকম 0.739, এখন এই 7-এর উপরে আর 9-এর উপরে পৌনঃপুনিক, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই 739 এই টার্মটা বারবার আসবে, এই আর তো কিছু না, 739 টার্মটা বারবার আসতেছে। তো আমি এইটাকে আমি কি লিখবো? তা আমি যদি 739, আচ্ছা এটা ধরো 9-এর ক্ষেত্রে, আচ্ছা বাদ, মনে করো যে এখানে আমি বললাম যে এটা 73, তাহলে 73 টার্ম বারবার আসবে। তো এটা তুমি কি লিখবা? এটা লিখবা হচ্ছে 0.73737373,
এরকম চলতেই থাকবে, এটার জীবনে শেষ হবে না। তো এখন এইটাকে যদি আমি ধারায় প্রকাশ করতে চাই, কিভাবে করব বলো? এটাকে ধারায় প্রকাশ করতে চাইলে আমি প্রত্যেক ক্ষেত্রে এই দুইটা, দেখো দশমিকের পরে এই দুইটা সংখ্যা রিপিটেশন হচ্ছে, তো আমি ওইভাবে ধারা লিখব যে আমি লিখব হচ্ছে 0.73 প্লাস 0.0073 প্লাস 0.00073, এইভাবে চলতে থাকবে এবং আসলে এটাই হবে, কারণ এগুলা সব যোগ করলে আমি এইটাই পাইতে থাকবো। এখন আমি কি হিসাব করব? আমি হিসাব করব যে এইটা হচ্ছে আমার প্রথম পদ, আর এইটাকে এইটা দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 0.01। কেমন করে স্যার বুঝলেন? মানে এটাতে 100 গুণ না, 100 ভাগ। তো 0.73কে 0.01 দিয়ে গুণ করলে 0.073 পাওয়া যাবে, তার মানে এটা 0.01ই হবে। তার মানে এই যে 0.01, এটা যে আর এর মান, এই আর এর মান অবশ্যই 1-এর কম, এটা আমরা জানি। তো যেহেতু আর এর মান 1-এর কম, তাহলে নিশ্চিতভাবে এটার অসীমতক সমষ্টি থাকবে। তখন এইটার অনুপাত মানে এটার সমষ্টি আমরা কেমনে বের করব? সোজা এটার সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন তুমি লেখো a এর মান কত? এই যে 0.73, এই যে a হচ্ছে 0.73, 1 মাইনাস আর, এই যে আর হচ্ছে 0.01, তাহলে আর হচ্ছে 0.01। তো এখন আমাকে বলো যে এই 0.1 থেকে 0.01 বাদ দিলে কত থাকে? 0.73। 1 থেকে 0.01 বাদ দিলে, আমি যদি 1 থেকে 0.01 বাদ দিই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 0.99। তুমি দেখো কি আসতেছে? 0.99। এটার মানে কি? আমি মানে হচ্ছে উভয় পাশ থেকে আমি দশমিক উঠাই দিতে পারি। তো এই দশমিকটাই হচ্ছে 73/99। তার মানে এই ধারাটার অসীমতক সমষ্টি 99। এই যে আমরা এত কষ্ট করলাম, এত কষ্ট করার দরকার ছিল না, কারণ এই যে এইটাকে আমরা মূলত ভগ্নাংশে প্রকাশ করি, ওই যে 73-এর উপরে দুইটা পৌনঃপুনিক, এইটার মানেই হচ্ছে আমি পৌনঃপুনিক উঠাই দিব, এই দুইটা 99 বসাই দিব, একই জিনিস। এই যে এখানে যা আছে এখানে তাই আছে, একই। বলো, যদি তোমাদের পৌনঃপুনিক দিয়েও আসে, যে কোনো পৌনঃপুনিক হঠাৎ করে আসলো যে 0.509 পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক, 9-এর উপরে পৌনঃপুনিক, এটা কি কঠিন? এটা কি কোনো কঠিন? কঠিন তো না। আসলে কি মানে ওই যে পারলে কোনো কিছুই কঠিন না, না পারলে কঠিন। তোমাদের যাদের কাছে অসীম ধারার অঙ্ক করতে গিয়ে যদি মনে হয় যে ত্রিকোণমিতি পারি না, বা স্থানাঙ্ক জ্যামিতির কোনো অঙ্কের সমস্যা, অথবা তোমার যদি মনে হয় যে ত্রিকোণমিতির পরে আমার লগারিদমের অঙ্কগুলোতে একটু প্রবলেম, তুমি তোমার প্রবলেমটা আইডেন্টিফাই করো আর ওইটা শুট আউট করো। থ্যাংক ইউ। এটা একদম নাজমুল হাসান শান্ত, তুমি ঠিক বলছো যে এমসিকিউর উপর আমি আলাদা টিউটোরিয়াল দিব। এমসিকিউ এইখানে করব না, এটা শুধুমাত্র আজকে সৃজনশীল নিয়ে আলাপ করব। এমসিকিউর উপর আমি তোমাদেরকে কালকে টিউটোরিয়াল দিচ্ছি, একদম ফুললি বোর্ডের যতগুলো এমসিকিউ আসছে। এই পৌনঃপুনিক নিয়ে আপাতত সমস্যা থাকবে না। আচ্ছা, এবার বলেন স্যার সবচেয়ে বেশি কি আসছে? খুব কম আসে সাধারণ পদ নির্ণয় করা, আমি বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে কি শর্ত আরোপ করলে। এই যে কি শর্তের যে খেলাটা, এইটাও সোজা, এইটাও সোজা। কেমন করে সোজা আমি একটু বলি। আমি যে তোমাদেরকে একটা ওই যে কি যেন একটা একটু আগে যে ধারাটা দেখাইলাম 1/3x + 1, এইরকম একটা ধারা বা এই জাতীয় যতগুলো ধারা আছে তুমি করছো আমি জানি, যে স্যার মনে করেন যে 1/3x + 1 প্লাস 1/3x + 1 হোল স্কোয়ার 1/3x + 1 হোল কিউব প্লাস ... এই চলছে। এখন যদি প্রশ্ন করে যে কি শর্ত আরোপ করলে গুণোত্তর ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং অসীমতক সমষ্টি কি বলছে, সেই সমষ্টি নির্ণয় করো। তো এই সমষ্টি নির্ণয় করার বুদ্ধি কি? আমি লিখব যে এই ধারাটার প্রথম পদ দ্বিতীয় পদটা আমি জানি যে এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, তাহলে আমার সাধারণ অনুপাত বের করা লাগবে।
তো তুমি লিখবা যে প্রদত্ত ধারাটি এত, দেখা যাচ্ছে বা দেয়া আছে প্রথম পদ a ইকুয়াল টু এত, দ্বিতীয় পদ এত, সুতরাং সাধারণ অনুপাত আর হচ্ছে এই যে এটা মানে দ্বিতীয় পদ 3x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1/3x প্লাস 1 মানে প্রথম পদ। তুমি বুঝতেছো এটা 1/3x প্লাস 1 হবে, তার মানে তোমার কাছে ক্লিয়ার যে এটা হচ্ছে 3x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু 3x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মানে 1/3x প্লাস 1ই আসতেছে। এখন এই যে এটা আসতেছে এই 3x প্লাস 1 এটা যে আমার সাধারণ অনুপাত, তাহলে প্রদত্ত ধারাটার অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি এইটার মডুলাস 1-এর কম হয়। এইবার তোমরা একটু আমাকে 5টা মিনিট সময় দাও, 5 মিনিট একটু ভাবো। তোমাদের অনেকের কাছে মনে হইতেছে এটা তো সোজা, সোজা তো সবই পারলে সোজা। এখন যদি আমি লিখি যে এই প্রদত্ত ধারাটির এই লাইনটা কিন্তু লিখতে হবে যে প্রদত্ত ধারাটির এই যে এই লাইন যে অসীমতক সমষ্টি থাকবে যদি যদি ও কেবল যদি, অথবা তুমি লিখতে পারো যে যদি, একই কথা। যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি? আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে এইটা 1/3x প্লাস 1 এই যে মডুলাস এইটা 1-এর চেয়ে কম হয়, এই তো এটা 1-এর চেয়ে কম হয়। তো এখন 1-এর চাইতে কম হওয়ার মানে কি? মানে হচ্ছে আবারও বুঝো যে মডুলাস অফ আর 1-এর চাইতে কম, এটার মানে হচ্ছে যে আর এর মান এটা অবশ্যই -1-এর চাইতে বড় এবং হচ্ছে 1-এর চাইতে ছোট হবে, 1-এর চাইতে ছোট। তার মানে তুমি এটাকে দুইভাবে চিন্তা করতে পারো, এটা একবার যদি ধনাত্মক হয় বা অঋণাত্মক হয়, আবার যদি ঋণাত্মক হয়। তাহলে আমি এখন দুইটা চিন্তা করতেই পারি। কি চিন্তা? যে যদি 1/3x প্লাস 1 অঋণাত্মক হয়, তাহলে অঋণাত্মক হইলে এই যে 1/3x প্লাস 1 এটা লেস দেন 1 হবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে এই যে -1/3x প্লাস 1 এইটা 1-এর কম হবে। তুমি দেখো আমি কিন্তু শর্ত ঠিকই রাখছি, একবার প্লাস আর একবার মাইনাস, মানে এটা যদি অঋণাত্মক হয় আর এটা যদি ঋণাত্মক হয়। তার মানে আমি এখানে একটা হালকা নোট দিয়ে দিব যে এটা হচ্ছে অঋণাত্মক হলে, আর এটা কি? এটা হচ্ছে ঋণাত্মক হলে। কারণ আমরা জানি মডুলাসের ভিতরে মানটা দুই ধরনের হইতে পারে, তাই না? যে এক্স মডুলাস অফ এক্স এর মান এক্স হবে তখনই যখন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, আর এক্স এর মান -x হবে যখন এক্স লেস দেন 0। ওকে, এখন নূর হাসান শিহাব, তুমি কি বলো? কোথায় বলো? ভালো করে দেখা বলো কি বলছি আমি। এখন যদি এইটা হয় তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে এখন স্যার হিসাব করেন এটা, তখন এটার করে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে বিপরীতকরণ করব। বিপরীতকরণের ব্যাপারটা দেখো, মনে করো তুমি বললা 5 ইজ গ্রেটার দেন 7। এখন ডেফিনেটলি আমরা জানি 5 ইজ গ্রেটার দেন 7। এখন আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে কি হবে? এই যে 1/5 1/7, তখন কিন্তু এই চিহ্নটা উল্টে যাবে। তার মানে এই 1/5 ইজ গ্রেটার দেন 1/7 হওয়ার কথা। তার মানে যদি তাই হয় সাধারণ পদ নির্ণয় করার ব্যাপারটা হচ্ছে একটু, এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। বুঝলাম না কি? দিব্য জ্যোতি দাস -1 ইজ গ্রেটার দেন আর ইজ গ্রেটার দেন 1, তাই তো লিখছি আমি। কি বলো? এটাই তো হয়, এইটার মানেই তো এইটা, এবং আমি তো তাই লিখছি।
আমি এটাকে এরকমভাবে লিখছি যেন তোমাদের এই সম্পর্কটা বুঝতে সমস্যা নয়। ইটস লেস দেন ওয়ান। একবার আমি ধনাত্মক আর একবার ঋণাত্মক ধরছি, এখন আমি বিপরীত করব। তো বিপরীতকরণ যদি আমি করি তাহলে দেখো এটা কি হবে। আমি যদি বিপরীতকরণ করি যে 1/3x+1 মান 1 চেয়ে ছোট, তাহলে 3x+1 এইটার মান 1 চাইতে বড় হবে, তাই তো। 1/1 মানে 1। এখন আমি কি করলাম, এখানে আমার লিখতে হবে বিপরীতকরণ করে। এই জায়গাটা তোমরা একটু লিখবা যে বিপরীতকরণ করে, ঠিক আছে, বিপরীতকরণ করে। এরপরে আমি কি করব, যেহেতু এটা একটা অসমতা, অসমতার ক্ষেত্রে তো আমরা পক্ষান্তর করি না, আমরা কি করি, উভয় পক্ষে -1 যোগ করব। উভয় পক্ষে -1 যোগ করব। যদি উভয় পক্ষে আমি -1 যোগ করি তাহলে এটা 3x > 0 হয়ে যাবে। তখন আমরা এখানে নোট দিব কি, উভয় পক্ষে -1 যোগ করে। উভয় পক্ষে -1 যোগ করে যদি করি তাহলে এখন দেখো, এখন উভয় পক্ষকে আবার 3 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে x > 0 আসে। তার মানে এই যে অসমতা, ইনইকুয়ালিটিস, এই যে সংখ্যার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই জায়গায় চলে আসবে যে x > 0। তার মানে আমি এখানে কি লিখব, 3 দ্বারা ভাগ করে। এখন তোমরা এই অসমতার সম্পর্কের ক্ষেত্রে এখানে আবার পক্ষান্তর করে দিও না। বিষয়টা হচ্ছে আমাকে এখানে লিখতে হবে যে আমি এখান থেকে এখানে আসছি বিপরীতকরণ করে, এখান থেকে এখানে আসছি -1 যোগ করে, এইখানে আসছি 3 দ্বারা ভাগ করে। বুঝলাম না। উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে লিখলেও হবে, সমস্যা নাই। তুমি যদি লেখো যে উভয় পক্ষে -1 যোগ করে, তাতেও সমস্যা নাই, কথা একই। তার মানে x > 0, এটা হচ্ছে আমার প্রথম মানে বিষয়টা। এবার আমি লিখব যে অথবা, এবং এই যে সম্পর্কটা, অনেকে তোমরা আবার বলতেছো যে স্যার এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, যে এটা হচ্ছে -1 > r, অথবা অথবা r > 1। ঠিক আছে, তাতে তো সমস্যা নাই। যখন আমরা এই ধরনের একটা সম্পর্ক লিখি তখন আমরা লিখি যে হয় এইটা হবে অথবা এইটা হবে। তখন এইটার ক্ষেত্রে আমি কি করব, এটার ক্ষেত্রে আমি কি করব, আমি এখন লিখব হচ্ছে এটাকে ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ করে। অথবা আমি যদি এখন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দেই তাহলে এটা কি হবে, যে 1/3x+1 > -1। এই তো, is <-1। এখন যদি আমি এটাকে বিপরীতকরণ করি, তো বিপরীতকরণ করলে বিষয়টা কি হবে, 3x+1 তখন এটা হয়ে যাবে এই যে -1। তার মানে কি, এখন যদি আমি উভয় পক্ষে -1 যোগ করি তাহলে এটা কি হবে, 3x > -1 মানে -2। এখন উভয় পক্ষকে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে x <-2/3। এইটা হচ্ছে আরেকটা মানে শর্ত। তখন তোমরা পরীক্ষার হলে যখন করবা, এই জায়গাটা একটু মানে কনসার্নের বিষয়, যে আমি তো বুঝতেছি যে আমার সাধারণ অনুপাতের মান 1-এর কম হবে। তো 1-এর কম হইল 2টা আমার শর্ত থাকতেছে, আমি এই শর্তগুলো এখানে লিখি নাই। এবার তোমরা মনোযোগ দিয়ে তাকায় দেখো এইটা আর এইটা বুঝলা কিনা। সুতরাং এই সাইড নোট অবশ্যই লিখতে হবে এবং সাইড নোট লেখাটা উচিত হবে। এবং সাইড নোট আমরা পক্ষান্তর করব না, আমরা হচ্ছে, তুমি যদি এখানে বলো যে 3 দ্বারা ভাগ করে, তাইলে যা আসবে, তুমি যদি বলো যে 1/3 দ্বারা গুণ করে, একই আসবে। বলো, কারো কোনো সমস্যা? তিথি, সুশীল, দীপেশ বসাক, অংশু, পূজা বারই, ফাহিম, উদয় বসাক আইডি থেকে পক্ষান্তর করার প্রয়োজন হবে না। এক্ষেত্রে তুমি এই শব্দগুলা, এই সাইড নোটগুলো লিখবা, এবং এইভাবে লিখলে জিনিসটা সুন্দর হবে, প্রেজেন্টেশনটা ভালো হবে। আমরা তো বুঝতেছি জিনিসটা সহজ।
ওকে, আচ্ছা পূজা, পূজা বারোই আমাকে একটু বইলো। সুতরাং এই ধরনের ম্যাথমেটিক্সগুলা বা অন্য যতগুলো বোর্ডে 2020, 2019, 2018-তে যে সৃজনশীলগুলো আসছে এই ধরনেরই। এবার বলো যে স্যার সাধারণ পদের ক্ষেত্রে বিষয়টা কেমন? আচ্ছা, সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে আগে দেখতে হবে যে আমার ধারাটা কেমন, সেই ধারাটা আগে চিন্তা করতে হবে। তুমি একটু চিন্তা করে দেখো ধারার ব্যাপারটা। যেমন ধরো আমি তোমাদেরকে আজকে যে সৃজনশীলগুলো দিয়েছিলাম এগুলোর দিকে একটু তাকাইলে তোমাদের কেমন লাগে? যে সৃজনশীলগুলো আমি তোমাদেরকে দিয়েছি, যেমন ধরো আমি একটা এক্সাম্পলের কথা বলি। এটা নোয়াখালী জেলা স্কুলে আসছিল যে সাধারণ পদ নির্ণয় করতে যে একটা গুণোত্তর ধারা সাধারণ পদের মান এরকম দিয়েছে নোয়াখালী জেলা স্কুল, যে UN মানে এনতম পদের যে গুণোত্তর ধারা সাধারণ পদ -1, খেয়াল করো এই যে -1 টু দি পাওয়ার n+1, 1 ডিভাইডেড বাই x+1 টু দি পাওয়ার n, এবং বলে দিছে n একটা স্বাভাবিক সংখ্যা সদস্য। ওরা এখানে বলে দিয়েছে n ইজ ক্যাপিটাল, এলিমেন্ট অফ ক্যাপিটাল N। এটা একটা সাধারণ পদ, ওরা এটা বলে দিছে যে এটা একটা সাধারণ পদ। এইবার আমারে বলো প্রশ্নটা কি? তোমরা যারা সাধারণ পদের চিন্তা করতেছো, এখানে লেখা আছে যে একটা অনুক্রম দিয়েছে, এটার সাথে সম্পর্ক না, দিয়েছে যে হাফ। খেয়াল করো এই যে দেখো হাফ কমা পদটা কি -2/3, -2/3 কমা 3/4, দেখো চেহারাটা ধারার, কমা -4/5, -4/5, এই হচ্ছে একটা অনুক্রম। এখন আমাকে বলো এই অনুক্রমের কি সাধারণ পদ আমরা কেমন করে বের করব? এই সাধারণ পদ বের করার প্র্যাকটিস করা লাগবে যে কি করলে হাফ পাওয়া যাবে। এখন তুমি এইটার দিক তাকাও আর এটার দিকে তাকাও যে আমি একটা সাধারণ পদ কেমন করে বের করব। তা আমি লিখবো যে প্রদত্ত অনুক্রমটি বা প্রদত্ত অনুক্রম এরকম যে প্রদত্ত অনুক্রম এই হচ্ছে অবস্থা এরকম। তো এখন প্রথম পদ, অনুক্রমটির প্রথম পদ কত? হাফ। দ্বিতীয় পদ কত? -2/3। তৃতীয় পদ কত? 3/4। এখন আমি যদি ভাবি যে প্রথম পদ, খেয়াল করো প্রথম পদ হচ্ছে হাফ, প্রথম। এখন তুমি বলো তো কি করা যায়? এটার দিক তাকাই, হাফ বানাইতে হবে। এখন তাকায় দেখো এই যে এখানে -1, তো প্রথম পদ হিসাবে আমি যদি n এর জায়গায় 1 লিখি, +1 লিখি, তার মানে কি n এর মান যদি হয় 1, তাহলে 1 আর 1 যোগ করলে হবে স্কয়ার, তাহলে -1 স্কয়ার মানে 1 না? এবং এটার সাথে আমি কি করলে হাফ আসবে? হাফ গুণ করলে হাফ আসবে। তো আমি যদি এখন এটাকে তাকাই যে উপরে হচ্ছে 1, তো এই যে আমি যদি এখন এখানে লিখি যে 1 + 1, তাহলে আমার 2 আসতেছে। দ্যাটস ইট। তাকায় দেখো একটু, এটা হচ্ছে আমার প্রথম পদ। এখন আমি যদি দ্বিতীয় পদ চিন্তা করি, দ্বিতীয় পদ কত? -2/3। এবার দেখো -2/3 চিন্তা করি, দ্বিতীয় পদ কিন্তু, তাহলে আমি লিখলাম এখানে হচ্ছে -1, এই যে দ্বিতীয় পদের জায়গায় আমি লিখলাম 2 + 1, তো -1 এর পাওয়ার হচ্ছে 3। তার মানে বেজোড় সংখ্যা যদি ঘাত থাকে, তুমি দেখো -1 হোল স্কোয়ার মানে 1, -1 হোল টু দি পাওয়ার 4 মানেও হচ্ছে 1, কিন্তু -1 হোল টু দি পাওয়ার 3 মানে কিন্তু -1। তাহলে এখানে কিন্তু একটা -1 আছে। অ্যাকর্ডিং টু আওয়ার মানে যেই জায়গাটাতে আমি যেতে চাচ্ছি 2/3 বানাইতে হবে। তাহলে আমি যদি এখন এখানে লিখি যে এই যে 2, তাহলে আমি এখন এটা দ্বিতীয় পদ না, তাহলে আমি উপরে লিখলাম 2, নিচে লিখলাম হচ্ছে 2 + 1। তাহলে দেখো এই পুরা মানটা হচ্ছে -1, এখানে হচ্ছে 2/3। এখন আমার তৃতীয় পদ কি? এখন
আমার তৃতীয় পদ হচ্ছে 3/4, তৃতীয় পদে যাচ্ছি, তো তৃতীয় পদ মানে হচ্ছে -1, এইটার পাওয়ার 3 + 1, তার মানে অ্যাকচুয়ালি -1 এর পাওয়ার 4 মানে হচ্ছে 1, এই যে 1, এখন আমি 3/4 বানাবো, তার মানে কি এটা হচ্ছে তৃতীয় পদ, তাহলে এই যে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 3 + 1, 4। তুমি যদি চতুর্থ পদে যেতে চাও, যে 1 2 3 4, চতুর্থ পদ মানে 4/5, তুমি লেখো, তাহলে চতুর্থ পদ কি হবে? চতুর্থ পদ হচ্ছে -4/5, 4 নম্বর পদ, তাহলে আমি লিখবো -1, 4 + 1 মানে সেম -1, এইখানে থাকতেছে 4, নিচে থাকতেছে 4 + 1, তার মানে এরকম করে বাকি অনুপ্রদ মানে ক্রমগুলো মানে বিভিন্ন পদগুলো আমি পাবো। তো আমি যদি পাই তাহলে আমার সাধারণ পদ কত? তাহলে এই অনুক্রমের সাধারণ পদ কত? এই অনুক্রমের সাধারণ পদ হচ্ছে সাধারণ পদ, দেখো এই যে -1, তাহলে n তম পদ যে কোনো আমি যদি হিসাব করি তাহলে -1 টু দি পাওয়ার এই যে 1 2 3 4, তাই আমি লিখবো n + 1, আর এই যে এখানে আছে কত 1 2 3 4, তাহলে উপরে হচ্ছে n, নিচে হচ্ছে n + 1, এই হচ্ছে সাধারণ পদ অ্যাকর্ডিং টু মাই সিকোয়েন্স। এই অনুক্রমের সাধারণ পদ এটা। এখন বলো কোথায় প্রবলেম হচ্ছে? বলো। নোয়াখালী জেলা স্কুলে আমি জানি না, এটা মনে হয় এখানে আমার যেই টেস্ট পেপার সেই টেস্ট পেপার এখানে এক্স দেওয়া, আমার এইটা চিন্তার দরকার নাই, আমি এইটা ঠিক আছে কিনা এটা দেখো, যে আমার অনুক্রম অনুসারে সাধারণ পদ সাজানো ঠিক আছে কিনা। এখন গল্প হচ্ছে এই ডেকোরেশনটা করতে গেলে কি চিন্তা করতে হয়, মানে আমি কেমন করে আমি সাধারণ পদের উপর একটা আলাদা টিউটোরিয়াল বানাবো চিন্তা করেছি, ওইটার টাইটেল থাকবে যে অনুক্রমের সাধারণ পদ নির্ণয়। আজকের ক্লাসে আমার মূল ফোকাসটা ছিল যে আমি অন্তত 2টা বা 3টা সৃজনশীলের যাওয়ার চেষ্টা করব, এবং যেই ধরনের ম্যাথমেটিক্সগুলো আসে সেটা তোমরা পারফেক্টলি অ্যান্সার করতে পারবা কিনা। আমার 2টা টার্গেট ছিল, এক হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে যে সাধারণ অনুপাতের মান 1-এর কম হবে, এটা গেল ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে শর্ত যদি আরোপ করে দেয় তখন আমরা পারবো কিনা। সুরভিত হাসনা হেনা, অ্যাসাইনমেন্টেরটা এর থেকে অনেক বেশি টাফ ছিল। অ্যাসাইনমেন্টটা তো সেটাই করেছে, অ্যাসাইনমেন্টটা দিয়েছে এমন যেন তুমি সপ্তাহ ভরে এটাকে নিয়ে ভাবো বা চিন্তা করো, এত সহজ জিনিস তো হয়তো দিবে না। কিন্তু অনেকগুলো টেস্ট পেপারে মানে আমি দেখলাম যে বিভিন্ন বোর্ডে অথবা স্কুলে এই ধরনের একটা সিরিজ দিয়ে দেবে, এই ধরনের একটা সমীকরণ দিয়ে দেয়, দিয়ে তারপর ওরা এই ধরনের কথা বলতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা স্যার, এমন প্রশ্ন পরীক্ষার সময় কি করে বুঝবো? আসলে এটা তো আসলে আমি কি, এটা টোটালি নির্ভর করতেছে তোমরা যা করতে পারো, তোমাদের যতগুলা স্কুলের প্রবলেম সলভ করা যায়। আমি দেখি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে 4 থেকে 5টা টিউটোরিয়াল তোমাদের দিতে পারি কিনা, যেখানে আমি আমার বুদ্ধিমত্তা অনুসারে অনেকগুলো সৃজনশীল কাভার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা এনিকে 1 মিনিট। সো হোপফুলি এই জায়গাটাতে আর কোনো প্রবলেম থাকার কথা না। আমার যেটা মনের মধ্যে একটা চিন্তা হচ্ছিল যে তোমাদেরকে যদি এরকমভাবে দিয়ে দেয় যে 11 121 1221, তখন মনে করো এরকম একটা ধারা, এটা নবাব ফয়জুন্নেসা সরকারি স্কুলের একটা প্রশ্ন, এটা একটু মুছে দেই, এটা তো না পারার কিছু নাই। পরেরগুলো মানে এটার পরের যে প্রশ্ন ওই একই, যে একটা সিরিজ দিয়ে দিয়েছে, ওরা বলেছে যে কি শর্ত আরোপ করলে এখানে এটা অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে, অসীমতক সমষ্টি নির্ণয় করো। আরেকটা হচ্ছে পৌনপুনিকের অঙ্ক। তো পৌনপুনিকের অঙ্ক যদি দেয় তো সুতরাং সেটা তো তোমাদের কাছে কষ্ট লাগার কথা না, কষ্ট লাগার কথা না হোপফুলি।
এখন আমি যেহেতু তোমাদের পরীক্ষার আর 11 দিন বাকি, আজকের রাত পার হইলে 10 দিন বাকি, 4 তারিখ 14 তারিখ। সো আমিও চেষ্টা করতেছি তোমাদেরকে কতটুকু মানে সাপোর্ট দেওয়া যাইতে পারে কোন কোন তরফ থেকে। ধরো এইরকম একটা যদি ধারা দেয় যে একটা হচ্ছে 11 প্লাস 121 প্লাস 1221 প্লাস ডট 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 ডট। এখন তুমি দেখেই মনে করতে পারো বিষয়টা কি, এমন কেন, এটা এরকম কেন যে 11 বা 121 1221 এরকম একটা ধারা দিল, এবং ধারাটা দিয়ে বললো ধারাটির 20 সংখ্যক মানে ধারাটির 20টা মানে পদের সমষ্টি নির্ণয় করতে। তো এখন আমাকে যদি এরকম একটা চেহারা দেয় তো আমি তো বলবোই যে ধারাটির 20 সংখ্যক পদের সমষ্টি বা 20তম পদের সমষ্টি হচ্ছে যে এস ইকুয়াল টু এত, যে এই 11 প্লাস 121 প্লাস 1221 প্লাস ডট 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 প্লাস 20তম পদ প্লাস হচ্ছে কত, এই 20তম পদ। তোমাকে যখন এন সংখ্যক পদের সমষ্টি চাইবে তুমি এখানে এনতম পদ লিখবে, যখন সংখ্যা উল্লেখ করে দিবে যে 18তম পদের সমষ্টি বা 50তম পদের সমষ্টি, ইট শুড বি দ্যাট নাম্বার। তখন কি করতে হবে, কি করতে হবে বলো? আমি এখানে দেখলেই মনে হইতেছে বাপরে এটা আসলে কিছুই না, এটা আসলেই কিছু না, কারণ হচ্ছে আমি এখন এখান থেকে 11 কমন নিব। তো 11 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1, 121 দিয়ে 11 ভাগ করলে 11 হয় 11, আবার 1221 দিয়ে 11কে ভাঙলে মানে ভাগ করলে 111 হয় প্লাস ডট ডট ডট। এখন এটা কোন পর্যন্ত যাবে, এটা 20তম পদ পর্যন্ত যাবে, কারণ 20তম পদ কি আমি তো জানি না, 20তম পদ। এখন তুমি তাকায় দেখো এবার পারবা কিনা। তারপরের কাজ তো সোজা, তারপরের কাজ কি, সবগুলাকে 9 দিয়ে গুণ করতে হবে। তো যদি 9 দিয়ে গুণ করতে হয় তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 11/9, তখন আমার এটা হয়ে যাবে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট 20তম পদ। তাহলে গল্প আগের মতো। তখন আমি এখানে কি করব, ওই 11/9 এটা হিসাব করলে এখানে হবে 10 - 1, এখানে কত হবে 100 - 1, এখানে 1000 - 1। তখন হিসাব করলে কি হবে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 20তম পদ। এই যে মাইনাস এখন হবে হচ্ছে 20, এই আর কিছু না। এই যে 20তম পদ পর্যন্ত এটাই হবে -20। পারবা না? এর পরের লাইনকে আমার করে দেওয়া লাগবে? পারবা তোমরা, নিজেরে ট্রাই করে দেখো। এক্সামের সময় হাত কাঁপে, শোনো এক্সামের সময় পৃথিবীর সবার নার্ভাস লাগে, পৃথিবীর সবার নার্ভাস লাগে। বিশ্বের যে কোনো মানুষ যদি পরীক্ষায় বসে, পরীক্ষা শব্দটাই আমাদের স্নায়ুর সাথে সম্পর্কিত, একটু লাগবেই। এই নার্ভাসনেসটা কাটানোর উপায় হচ্ছে তোমার নিজের ভিতরে লুকায়িত আছে। তুমি নিজে এটাকে যদি ফাইন্ড আউট করতে পারো আলহামদুলিল্লাহ। অনেকের আছে যে পরীক্ষার আগে ওয়াশরুমের প্রেশার লাগে, অনেকের আছে রাতের বেলা ঘুম হয় না, শুধু শুধু টেনশন করে। আমার এক স্টুডেন্ট আছে এই টেনশন করে সে অস্থির হয়ে যেতেছে যে পরীক্ষার হলে যদি ম্যাজিস্ট্রেট আসে এবং ম্যাজিস্ট্রেট আইসা যদি ওর দিকে খুব রাগী দৃষ্টিতে তাকায় তাহলে ও সব ভুলে যাবে। তো মানুষের মন হচ্ছে একটা অসীম ধারা, যেই ধারার কোনো অসীমতক সমষ্টি নাই এবং ওই ধারাটার সাধারণ অনুপাত আসলে অসীম। এই কারণে এই সমস্যাটা এরকম হয় যে তার যদি সে আবার আমার এক স্টুডেন্ট এই টেনশন করে যে স্যার মানে আমি কেন এগুলো বলতে পারছি, কারণ আমি তো স্টুডেন্টকে সামনে থেকে দেখি, ওদের মনের কথাগুলো শুনি, তোমরাও আমার সাথে শেয়ার করো। এখন আমি 1 ঘন্টায় কতটা অঙ্ক করাই দিলে তোমার জন্য পারফেক্ট হবে তার কোনো লিমিট নেই, ওইটাও একটা অসীম ধারা। এই কারণে আমি চেষ্টা করতেছি, মানে এর পরের লাইন তো তোমার আমার আর করে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো তুমি পারবে, এর আগে একটা করছি এবং আমি তোমাদেরকে সৃজনশীল দিয়েছি এবং সামনে অসীম ধারার উপর আমি অন্তত 5 থেকে 7টা টিউটোরিয়াল দিব। টেনশনের কোনো কারণ নেই। এখন একটু মাথায় রাখো যে এই ধরনের পরীক্ষার আগের যে টেনশন, এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি, এটা মানুষের থাকে।
এটা নিয়েই পার হইতে হয়। এবং এইটাও মনে রাখবা যে এটা তোমাদের প্রথম পরীক্ষা না জীবনে, এর আগেও তোমরা পরীক্ষা দিছো এবং অনেক পরীক্ষা দিছো, এটা তার মতন একটা পরীক্ষা। সো নিজের ভয় নিজেকে জয় করতে হয়, এগুলো টিপস আর ট্রিক্স দিয়ে হয় না। ওকে, এখন তোমরা এই দেখো, এই যে ইসের মধ্যে আমি তোমাদেরকে আরও যে সৃজনশীলগুলো দিয়েছিলাম, সেই সৃজনশীলগুলোর মধ্যে যদি এরকম একটা ধারা দিয়ে দেয়, যে ধারার বলে যে 12তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তোমাদের পারার কথা। এবং আংশিক সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যখন আংশিক সমষ্টির কথা বলে, একটু মনে রেখো, এতক্ষণ তো আমরা হচ্ছে অসীমতক সমষ্টির কথা বললাম, যে অসীমতক সমষ্টি মানে কি, গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা অসীমতক সমষ্টি নির্ণয় করতে গেলে এটা অবশ্যই গুণোত্তর ধারা হইতে হবে, এবং গুণোত্তর ধারার পরে a1 - r হবে। কিন্তু যখন আমরা আংশিক সমষ্টি নির্ণয় করতে চাইব বা পার্শিয়াল সামেশন, তখন চেহারাটা কেমন হবে? এই যে আংশিক সমষ্টির যদি সমান্তর ধারা হয়, আংশিক সমষ্টির ক্ষেত্রে আমরা যদি সমান্তর ধারা, আমাদেরকে ধারা দেখে তো চিন্তা করতে হবে যে আমরা ধারাটা চিনলাম কিনা। সমান্তর ধারা যদি হয়, তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে এই n-তম যে পদ, এই n-তম পদ বের করার সূত্র কি? a + 1 n - 1 × d। তোমরা এগুলো জানো, তোমরা সে বাচ্চাকালে পড়ছো যে a + n - 1 × d। এই ক্ষেত্রে আমাদের মনে নাই যে a মানে হচ্ছে প্রথম পদ, a মানে কি প্রথম পদ, আর d মানে হচ্ছে সাধারণ কি অন্তর, বিয়োগফল। এ মানে হচ্ছে সাধারণ অন্তর। আর যদি n-তম পদের সমষ্টি চায়, যে 20তম পদের সমষ্টি, 50তম পদের সমষ্টি, মনে নেই যে আমাকে যদি এখন সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি চায়, তাহলে Sn কি মনে আছে? n/2, এই যে n/2, তারপর হচ্ছে 2a + n - 1 × d। এখন এই যে সূত্রগুলা, এগুলাকে একটু অ্যাপ্লাই করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আছে কোনো বিকল্প নাই। আর যদি গুণোত্তর ধারার ক্ষেত্রে আমি বলি যে এটা তো গেল সমান্তর ধারা, তো গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ বের করার কি বুদ্ধি, যে আমি কোনো একটা সংখ্যক বা কোনো একটা তম পদ বের করতে চাই, তাহলে এটার সূত্রটা হচ্ছে যে a আর n - 1, তাই না? n - 1। আর যদি n-তম পদের সমষ্টি চায় বা n-টি পদের যদি সমষ্টি চায়, তাহলে কি হবে? n-টি পদের যতগুলো পদের সমষ্টি চাক, সেক্ষেত্রে ওই যে একই সূত্র, যে Sn মানে হচ্ছে a আর n - 1 হইতে পারে, 1 - r⁴n হইতে পারে। তার মানে এটা হচ্ছে a r⁴n - 1 r - 1। এটা সত্য কি হবে? এই r এর মান 1-এর চাইতে বড়, মানে সাধারণ অনুপাতটা 1-এর চাইতে বড়। আবার এটা হচ্ছে যে a 1 - r⁴n, নিচে হচ্ছে 1 - r। এখন মনে করো তোমাদের মনে যদি সমান্তর ধারার আরও কোনো প্রশ্নের অবতারণা হয়, তাহলে একটু গ্রুপে দেওয়ার চেষ্টা করো। সেক্ষেত্রে আমি বা তোমরা সবাই মিলে একে অপরকে হেল্প করলেই হবে। মানে সামটাইমস এটা হয় যে আমার একার পক্ষে অনেক বেশি সংখ্যক স্টুডেন্টের সকল সমস্যা সমাধান করে দেওয়াটা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে আমরা একজন আরেকজনকে হেল্প করব, এটাই হচ্ছে একমাত্র নিয়তি হওয়া উচিত। আচ্ছা শোনো, তোমাদের পরীক্ষার হলে তোমরা ম্যাজিস্ট্রেট কেমন পড়বে, কেমন কি সিচুয়েশন, এটা নিয়ে ভাইব না, কারণ এই ভাবনা তোমাকে কিছু দিবে না। তোমার পরীক্ষাটা যেই রকম একটা পর্যায়ে হবে, সেটা যেভাবেই হোক তুমি অ্যান্সার করবা, তুমি তোমার বুদ্ধিমত্তা নিয়ে যাবা, অ্যান্ড রিল্যাক্স। টেনশন হবেই, সেটা মনে মনে একটু মনকে একটু বোঝাবা, রিল্যাক্স। ওকে, সো এখন গল্পটা হচ্ছে যে এই জায়গাটায়, মানে এগুলো হচ্ছে খুব সাধারণ স্বাভাবিক জিনিস। এই অসীম ধারা নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল বা তোমাদের সাথে, আজকে তো হচ্ছে কী বার,
আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন না, আজকে আমার তো মনে নাই, দাঁড়াও আমি হোপফুলি, আজকে হচ্ছে বুধবার, সো শুক্রবার দিন, আগামী শুক্রবার দিন তোমাদের একটা মেগা ক্লাস হবে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের উপরে এই শুক্রবার। আর শনিবার দিন এই অসীম ধারার উপরে আরেকটা ক্লাস হবে। তোমাদের আরও যার প্রবলেম বাকি আছে এই অসীম ধারা নিয়ে আবার শনিবার দিন পড়াবো। ডোন্ট ওয়ারি, চিন্তার কারণ নাই। কারণ কেন কারণ নাই? কারণ তোমার কাছে যেটা মনে হচ্ছে তুমি পারো না, সেটাই যে পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট তা নাও হতে পারে। সো আজকে বুধবার, শুক্রবার দিন তোমাদেরকে আমি পড়াবো কেমিস্ট্রির 5, এবং শনিবার দিন এইটার উপরে আরেকটা লেকচার আমি দিব, এবং হোপফুলি সেখানে সমস্যা থাকবে না বাকি, ইনশাল্লাহ। ওকে, তাইলে আল্লাহ হাফেজ, ভালো থাকো।